মরণের পর আমি যেন নারায়ণের চরণে ঠাঁই পাই। আমার লক্ষ্মী মায়ের যে কেমন স্বামী জুটবে কে জানে। ভালোই হবে গো মাসি, ভালোই হবে। একেবারে গৌর বর্ণ, গৌরাঙ্গ সুন্দর। আপনি দেখবেন প্রভু, আপনি আপনার পথে অবিচল থাকবেন। একদিন না একদিন আপনি সকল মায়া কাটিয়ে উঠবেন। স্বয়ং ঈশ্বরই আপনাকে তাতে সাহায্য করবে। তাহলে আমার অনুমান একেবারে নির্ভুল। কি বলিস মজনু? আপনার অনুমান একদম সঠিক খোদাবন্ধ। ওই জগন্নাথ রায়, মাধবেন্দ্র রায় এরা ব্রাহ্মণ হলেও কিন্তু টুলো পণ্ডিতদের মতন নরম সরম নয়। নবদ্বীপের মানুষ কিন্তু ওদের ভীষণ ভয় পায়। ঠিক এইরকমই কিছু মানুষের সন্ধানে ছিলাম আমি। যাকে আর কি খবর এনেছিস বল। জগন্নাথ রায়, মাধবেন্দ্র রায় এরা বৈষ্ণব নয়। বৈষ্ণবদের উপর ওদের ভীষণ রাগ। আসলে ওরা একটু ওই মদ মাংস খায়, একটু ওই নারী সঙ্গ করে, এমনকি প্রয়োজনে ওরা অস্ত্রও ধরতে পারে। তবে ওই অতিরিক্ত নেশা করার জন্য ওদের স্নায়ু একটু শিথিল। বুঝেছি। তার মানে ওদের স্নায়ু আর শরীরের ক্ষমতার ছোট্ট একটু পরীক্ষা তুই নিয়েছিস। আহত করিসনি তো? না খোদাবন্ধ, আমি আসলে একটু পরীক্ষা করে দেখছিলাম ওরা কতটা শক্তি ধরতে পারে। না না, দৈহিক শক্তিতে ওরা তোর সঙ্গে পেরে উঠবে কেন? জাগে ওসব কথা। নগরপালের দায়িত্ব নিতে ওরা রাজি হয়েছে? রাজি খোদাবন্ধ। ওরা জানে নগরপালের দায়িত্ব নিলে ওদের হাতে আসবে প্রচুর অর্থ আর ক্ষমতা। রাজা লোভী, তাতে এমন সুযোগ তোরা হাতছাড়া করবে না। তার মানে ওদের ওপরে নগরপালের দায়িত্বটা দিলে নবদ্বীপে গৌড়ের শাসনটা অনেকটা শক্ত হয়, কি তাই না বেগম? তুমি যদি শৈব, শাক্ত আর বৈষ্ণবদের মধ্যে ভেদাভেদ চাও, ভয় দেখিয়ে নবদ্বীপে গৌড়ের শাসন কায়েম রাখতে চাও, তাহলে আমি বলবো যে তুমি ঠিক লোককেই বেছে নিচ্ছ। আপনি আপনি বিশ্বরূপকে ভুলতে পেরেছেন? আপনি যদি না পারেন তাহলে আমি মা হয়ে কি করে তাকে ভুলি বলুন? ঈশ্বর কাউকে কাউকে অসীম সহ্য শক্তি দেন সুচি। জন্ম, মৃত্যু, বিবাহ এসব এসব কোনো কিছুই তো আমাদের করায়ত্ত নয়। সৃষ্টি, স্থিতি, লয়, এই নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে চলছে। হ্যাঁ, আমার ডাক এসে গেছে, কিন্তু তোমাকে তোমাকে তো এখনো অনেক দিন এখানে থাকতে হবে সুচি। বুঝতে পেরেছি, আমাকে আরো অনেক জ্বালায় জ্বলতে হবে। হে রাধা মাধব, আমি কি পাপ করেছি? পাপ নয় সুচি, পাপ নয়। তুমি মহাপুণ্যবতী। হ্যাঁ, তোমার নিমাই সে সাধারণ মানব নয়। হ্যাঁ হ্যাঁ, সে সাধারণ মানব নয়। আমি জানি, আমি দেখতে পাচ্ছি, সে যুগন্ধর মহাপুরুষ। হ্যাঁ, তার খ্যাতির আলোকে তুমিও একদিন আলোকিত হয়ে উঠবে রচি। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো, তার খ্যাতির আলোকে তুমিও আলোকিত হয়ে উঠবে। শত সহস্র বছর পরেও মানুষ
তোমাকে মনে রাখবে, শ্রদ্ধা করবে, বিশ্বম্ভর মিশ্রর মা বলে প্রণাম করবে। এবার এবার আমায় আমায় ছুটি দাও সুচি, নইলে আমি যে শান্তিতে মরতেও পাচ্ছি না। না এবার আমায় ছুটি দাও। না, আমি আপনাকে ছুটি দেবো না। আগে নিমাই সংসারী হোক, আপনি নাতি নাতনির মুখ দেখুন, তারপর শুধু আপনি কেন, আমিও আপনার সঙ্গে শান্তিতে চোখ বুঝবো। তার আগে আপনার কোনো ছুটি নেই, আপনাকে আমি ছুটি দেবো না। নিন, তা হয় না। নিন, আপনি তা হয় ওষুধটা না। খেয়ে নিন। হা করুন। আপনাকে একটা কথা বলার আছে খোদাবন্ত, যদি অনুমতি দেন। হ্যাঁ বল। তুই হলি গৌড়ের প্রধান চর, তোর প্রত্যেকটা কথায় আমি অত্যন্ত গুরুত্ব দিই। ওই জগন্নাথ রায়, মাধবেন্দ্র রায়, এদের হাতে ক্ষমতা দিলে হয়তো গৌড়ের হাত শক্ত হবে, কিন্তু নবদ্বীপের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। জোর করে অর্থ আদায়, এমনকি ওই মেয়েদের উপরে অত্যাচার করতে ওদের কিন্তু হাত কাঁপবে না গৌড়েশ্বর। তাতে তোমার সমস্যা কোথায় মজনু? নবদ্বীপের কোনো নারীর প্রতি আসক্তি হয়েছে বলে তো জানতাম না। নাকি এবার নবদ্বীপে গিয়ে গোস্তাকি মাফ করবেন বড় বেগম, মেয়েদের উপরে অত্যাচার হলে কিন্তু আমার মাথায় খুন চেপে যায়। তখন তখন কে কি আমার কিন্তু হুঁশ থাকে না। চুপ বদতমিজ! তোকে শুধু খবর আনতে বলা হয়েছে, পরামর্শ দিতে বলা হয়নি। হুসেন, তোমাকে আমি আবার বলছি, চরকে চরের মতন রাখবে, বেশি প্রশ্রয় দেবে না। লাথি ঢেকি লাথিতেই চলে, নইলে একদিন দেখবে মাথায় চেপে বসেছে। ঠিক আছে ঠিক আছে, মজনু তুই ভেতরে যা, বিশ্রাম কর যা। যাওয়ার আগে একটা কথা বলে যাই গৌড়েশ্বর, বল। এই গৌড় সিংহাসনের নামে আমি আমার জিন্দেগি বাজি রেখেছি। গৌড় তাক্তের যদি কেউ অপমান করে, তার টুটি কিন্তু আমি ছিঁড়ে নেব, সে নগরপালি হোক আর যেই হোক। তোমাকে আবার বলছি হুসেন, মজনুকে বেশি মাথায় তুলো না। আমার মাথাটা এত নিচে নেই বেগম যে যে কোনো মানুষ আমার মাথার উপরে চড়ে বসতে পারে। ও সমস্ত কথা এখন বাদ দাও। এখন ভাবো যে আমার এই বুদ্ধির চালে বৈষ্ণবদের কিস্তিমাত হবে কি না। জগন্নাথ আর মাধব, এই দুজনই হলো আমার কিস্তিমাতের প্রধান বোড়ে। তোমার শাখা সিঁদুর অক্ষয় হয়ে থাকুক। তুমি একটু বসো দিদি, আমি সন্ধেটা দিয়ে দিই।
মিশ্র ঠাকুর এখনো ঘুমোচ্ছেন? বুঝতে পারি না দিদি, সবসময় তো চোখ বুজে শুয়ে থাকেন, কখন ঘুমোন কখন জাগেন কিছুই বুঝতে পারি না। মাঝে মাঝে বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে, অনেক ডাকাডাকি করে যখন সাড়া পাই না, তখন যে কি চিন্তা হয় তোমায় কি বলবো দিদি। তো কবিরাজ কি বলছে? কিছুই তো বলছেন না, জ্বর কখনো আসছে কখনো ছাড়ছে, একেবারে ছেড়ে যাচ্ছে না। তা হ্যাঁ গো, তোমাদের সংসার চলছে কিভাবে? ঠাকুর তো বিছানায় শুয়ে, তার ওষুধপত্তি, এত খরচ। নিমাইকে বলো, এখন যদি সংসারের হাল না ধরে আর কবে হাল ধরবে? কি আর বলবো দিদি, নেমাই তো আর ছোটটি নাই, সবই সে বোঝে। অবশ্য চেষ্টা করছে না যে তা নয়, কিন্তু সব সময় তো সুবিধা হয় না। আচ্ছা দিদি, তুমি কখনো ইদারার জল দেখেছ? গভীর, অন্তহীন। আমি বিশ্বরূপের চোখে সেই গভীরতা দেখেছি। তুমি লোকনাথের চোখে দেখোনি? আজ যে আমি নিমাইয়ের চোখেও সেই গভীরতা দেখতে পাই দিদি। সন্ধে হয়ে গেল, ছেলেটা গেল কোথায়? হয়তো কোনো গাছের তলায় কিংবা নদীর ধারে একা চুপ করে বসে আছে। আমি তো মা, আমি বুঝতে পারি ছেলেটা ভেতরে ভেতরে কিরকম একা হয়ে যাচ্ছে। কি ভেবেছিলাম আর কি হলো বলো দেখি। আচ্ছা দিদি, করুণা সিন্ধু কি কোনোদিনই আমাকে করুণা করবেন না? কোথায় ভেবেছিলাম ছেলেটার টোল খুলবে, বাবা ছেলে একসঙ্গে উপার্জন করবে, সংসারটা একটু শান্তির মুখ দেখবে। কি হলো? অলক্ষ্যে বিধাতা পুরুষ সব কিছু কেমন ওলট পালট করে দিলেন। মা গো, আমাকে একটু জল দাও না মা। দিচ্ছি বাবা। হ্যাঁ রে নিমাই, তুই কোথায় ছিলি বলতো এতক্ষণ? আচ্ছা বাবা মা, তুই তো বড় হয়েছিস, সংসারের দায়িত্ব তো তোকেই নিতে হবে নাকি? মা বাবা তুই তো একমাত্র ভরসা। তুমি তবু বললে। খা বাবা, জলটা খা। মা আমাকে কোনোদিন এমন করে উপার্জন করতে বলেনি। আমি কি জানি না সংসারের কি অবস্থা? সবই কপাল রে নিমাই, সবই কপাল। তা নইলে তোর বাবা এরকম অসুস্থ হয়ে পড়বেন কেন বল? বিশ্বাস করো মা, বাবার জন্য মনটা খুব বিক্ষিপ্ত হয়ে রয়েছে, কোনো কাজে মন বসাতে পারছি না। আরে নিমাই, বাবা মায়ের জন্য এত টান তোর থাকবে তো? থাকবে মা, থাকবে। সচিমাকে নিমাই কখনো ভুলতে পারে মা? থাকবে। কি হলো মামি, কি হলো? তুমি কাঁদছো কেন? দুঃখ করো না মামি, দুঃখ করো না। আমি তোমার লোকনাথ, আমি তোমার বিশ্বরূপ। কই বাবা, কই বাবা, আমি কাঁদছি কই? তোদের মা ছেলের রঙ্গ দেখে দেখ না আমি কিরকম হাসছি রে নিমাই, হাসছি। শোনো মা, আমি তোমার নিমাই বলছি। তোমার নিমাই একদিন
তোমাদের সকলের উদ্ধারের ভার নেবে। আর একটু অপেক্ষা করো মা, ধৈর্য ধরো। উত্তর পূর্ব থেকে এখনই কোনো আক্রমণ আসবে বলে তো আমার মনে হচ্ছে না। আর নদী পেরিয়ে কামতা বা ত্রিপুরা থেকেও এখনই কোনো অভিযান হবে বলেও আমার মনে হচ্ছে না। তাহলে বাকি পড়ে রইল উৎকল আর রাজমহলের ওপারে দিল্লেশ্বর। কি যে করি ঠিক বুঝে পাচ্ছি না। দিল্লেশ্বরকে রুখবো নাকি সোজা দক্ষিণে নেমে গিয়ে গজপতি প্রতাপ রুদ্রকে আক্রমণ করব, সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছে যদি যদি এ প্রান্ত থেকে একটু শরাব খেয়ে নাও গোরেশ্বর, হ্যাঁ কে? মাথা সাফ হবে। ও বেগম, দেখো দেখি তুমি কখন এসছো, আমি দেখতেই পাইনি। কি করে দেখবে? তুমি তো চিন্তায় ডুবেছিলে। কি এত ভাবছো? ভাবনা কি আমার একটা? গৌড়ের সিংহাসন মোটেই ফুল দিয়ে বিছানো নেই বেগম, বিছানো আছে শুধু কাঁটা। একদিকে উৎকল আর একদিকে দিল্লীশ্বর। তবে আমার মনে হয় না যে এক্ষুনি দিল্লীশ্বর কোনোভাবে কোনো অভিযান আমাদের উপর চালাবে। তাহলে কাকে নিয়ে ভাবছো? উৎকল রাজ প্রতাপ রুদ্রদেব? হ্যাঁ বেগম, আমি ভেবেছিলাম যে বর্ষার আগেই যদি কলিঙ্গ আক্রমণ করা যায়, কিন্তু কি যে করব কিছুতেই বুঝে উঠতে পারছি না। শ্যাম মহোদধি কেমনে বিধাতা, মথি আসে কত কাল, কত সুধারসে তাতে নিরমিলা, উপজে গৌর রসা। ত্রিভুবনে প্রেম বাদর হইল, গৌর প্রেম বরিশনে দিনহীন